machine learning technique class. লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের? স্যার ক্লাস্টারিং এর কে মিন নিয়ে আলোচনা করা হয়েছিল। ক্লাস্টারিং টেকনিকের কে মিন অ্যালগরিদম নিয়ে আলোচনা করলাম। কে মিন অ্যালগরিদমটা আমরা দেখিনি এখনো, অ্যালগরিদমটা কিভাবে হাউ ইট ওয়ার্কস, প্রিলিমিনারি কিছু আলোচনা আমরা করেছিলাম। জি স্যার। ওকে, এনিওয়ে আমরা আজকে দেখবো আসলে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। Let me share my screen. হ্যাঁ, একটা লিংক দিয়েছে না আরিফ গ্রুপে? হ্যাঁ, হবে একই জিনিস একটু দেখে নিন রেকর্ডিংটা, তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় লেট মি নো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে দেখবো আসলে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। আমরা জানি কে মিন ক্লাস্টারিং যে অ্যালগরিদমটা, এটা ক্লাস্টারিং অ্যালগরিদমটা সাধারণত সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে ব্যবহার হয় নাকি আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে? স্যার আনসুপারভাইজড লার্নিং আছে। Unsupervised learning এর ক্ষেত্রে what is the difference between supervised and unsupervised learning? স্যার আনসুপারভাইজড লার্নিং এ স্যার আনলেভেল ডাটা নিয়ে কাজ করে, সুপারভাইজড লার্নিং এ স্যার লেভেল ডাটা নিয়ে কাজ করে। লেভেল ডাটা নিয়ে কাজ করে। এখানে লেভেল এবং আনলেভেল যখন আমরা বলছি, আমার ডেটা সেটের কোন অ্যাট্রিবিউটটা কিসে বুঝিয়েছে? স্যার টার্গেট যে অ্যাট্রিবিউটটা স্যার আমরা যেটা আর কি টার্গেট অ্যাট্রিবিউটটা বুঝিয়েছে, রাইট। ওকে, তাহলে আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশন কি কি আছে, কোন ধরনের সিনারিওতে আমরা আনসুপারভাইজড লার্নিংটা অ্যাপ্লাই করব, এটা বলতে পারবেন? স্যার যখন অনেক বেশি ডেটা হবে স্যার, মানে ওই স্যার আনলেভেল ডেটা যখন থাকবে স্যার, বা এই যে মানে দুইটা ডেটার মধ্যে কমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যেখানে লেভেলটা থাকবে, মানে অ্যাপ্লিকেশন, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, রিয়েল লাইফ সিনারিও যেখানে আমরা আনসুপারভাইজড লার্নিং অ্যাপ্লাই করতে পারি, কোন কোন ডোমেইনে বা কোন কোন সিনারিওতে, সেটা আমি জানতে চাচ্ছি। স্যার গত ক্লাসের এক্সাম্পলে আপনি ক্রিকেট খেলোয়াড়দেরই বলছিলেন, ওখানে আউটপুটটা হচ্ছে মানে এক্সাক্ট না, উনি বোলার হতে পারে, ব্যাটসম্যান হতে পারে, অথবা মানে ক্যারেক্টারিস্টিক্সটা ফিক্স না। সেক্ষেত্রে আমরা ওই ডাটাগুলোর মধ্যে আমরা কমন ফিচার বের করে আমরা ওটা আইডেন্টিফাই করতে পারি যে উনি বোলার, উনি ব্যাটসম্যান, বা উনি মানে বোলিং না ব্যাটসম্যান না, এরকম, বা কি অলরাউন্ডার, দুটাই। হ্যাঁ ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। আর কোন অ্যাপ্লিকেশন এটা ছাড়া? আমরা পড়েছি আমাদের লেকচার নোটে ছিল এটা। আরেকটা ছিল ডকুমেন্ট ক্লাস্টারিং, তাই না? তারপরে স্টক মার্কেট, গ্রুপিং ডিফারেন্ট শেয়ারস ডিপেন্ডিং অন देयर প্রাইসিং বিহেভিয়ার, ছিল না? ছিল স্যার। হ্যাঁ, তারপরে ছিল গ্রুপিং জিন বেসড অন देयर নেচার অর প্রপার্টিস, জেনেটিক কোডিং এ যেটা আমরা ব্যবহার করি।
জি স্যার। তাই না? এগুলো কিন্তু আমরা দেখেছি। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা একটু স্টাডি করে যাবেন, পরীক্ষা অনেক সময় আসে আর কি। সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে কি কোথায় আমরা অ্যাপ্লাই করি, আনসুপারভাইজ লার্নিং এর অ্যাপ্লিকেশন গুলো কোথায় আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিভাবে কাজ করে সেটা না, আমরা রিয়েল লাইফে কোথায় কোন ধরনের সিনারিওতে আমরা সুপারভাইজ লার্নিং ব্যবহার করব, কোন ধরনের সিনারিওতে আনসুপারভাইজ লার্নিং ব্যবহার করব, সেটা কিন্তু আমাকে শুরুতে আইডেন্টিফাই করতে হবে, তাই না? তা নাহলে তো উল্টোপাল্টা হইলে তো আসলে আমি সঠিক রেজাল্টটা পাবো না। ওকে ফাইন। আজকে আমরা দেখবো যে কে-মিন ক্লাস্টারিং অ্যালগরিদমটা কিভাবে, হাউ ইট ওয়ার্কস। তো কে-মিন ক্লাস্টারিং এ শুরুতে আমাকে যেটা ঠিক করতে হয় সেটা হলো কে এর মানটা, মানে কতগুলো ক্লাস্টার হবে সেটা আমাকে বের করতে হয়, এবং সেই অনুযায়ী আমাকে ক্লাস্টার গুলো করতে হয়। এবং এখানে আরো কিছু প্যারামিটার আছে, যেমন সেন্ট্রয়েডটা আমাকে ইনিশিয়ালি সিলেক্ট করতে হয়, এবং ওভার দি ইটারেশন সেন্ট্রয়েডটা তার অরিজিনাল পজিশনে মুভ করে। আরো কিছু আছে যেমন ডিসটেন্স, এখানে ইউক্লিডিয়ান ডিসটেন্স, হ্যামিল্টনিয়ান ডিসটেন্স, মানে একটা ডেটা পয়েন্ট থেকে তার সেন্ট্রয়েডের যে ডিসটেন্স গুলো আছে, সেন্ট্রয়েড থেকে প্রতি ডেটা পয়েন্টের ডিসটেন্স গুলো আমাদের মেজার করতে হয় ক্লাস্টারিং এর সুবিধার্থে আর কি। এটাকে আমরা বিভিন্ন ভাবে আসলে করতে পারি। তো we'll see how we'll take an example of data set and we'll see how we can cluster. Okay. All right. যেটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ক্লাস্টারিং কিন্তু এক ধরনের ক্লাসিফিকেশন। যেমন ক্লাস্টার যখন আমরা করছি, আমরা কিন্তু কতগুলো নির্দিষ্ট গ্রুপে তাদেরকে বিভক্ত করছি, বা এই যে বিভক্ত করছি এটাকেই কিন্তু ক্লাসিফিকেশন, মানে কতগুলো গ্রুপে আমরা ক্লাসিফাই করছি আলটিমেটলি। কিন্তু ক্লাসিফিকেশন যেভাবে লেভেল করা থাকে ওইভাবে না, কিন্তু আলটিমেটলি ক্লাস্টারিং এর মাধ্যমেই আমি মূলত ক্লাসিফিকেশন করছি। But in reality, classification clustering are different. এখানে আমরা পার্টিশন করি ডিপেন্ডিং অন দ্য সিমিলারিটি অফ দ্য ডেটা। একই ধরনের ডেটা বা যে ডেটাগুলোর ভিতরে ডিসটেন্সটা কম সেগুলোকে আমরা একটা গ্রুপে রাখার চেষ্টা করি, এবং সাবসেট বা ক্লাস্টার আমরা এটাকে বলতে পারি। The different type of clustering হতে পারে, এটা আমরা দেখেছিলাম এর আগের ক্লাসে। একটা হলো হায়ারার্কিক্যাল অ্যালগরিদমে অ্যাগ্লোমেরেটিভ, আর একটা হলো ডিভিসিভ। দুই ধরনের ক্লাস্টারিং আসলে হতে পারে। অ্যাগ্লোমেরেটিভটা বটম আপ অ্যাপ্রোচ, দুইটাই ট্রি আকৃতির হবে। হায়ারার্কিক্যাল বলতে এখানে ট্রি আকৃতির বুঝিয়েছে। অ্যাগ্লোমেরেটিভ হলো বটম আপ, নিচ থেকে উপর দিকে যাবে, মানে আস্তে আস্তে ক্লাস্টার গুলো কমতে থাকবে। আর ডিভিসিস হলো টপ ডাউন, এখানে আসলে প্রথমে শুরুতে একটা ক্লাস্টার ধরে নেওয়া হবে সব ডেটা, তারপর আস্তে আস্তে ক্লাস্টার গুলো ভাঙতে থাকবে আর কি। ওকে, তো আমরা যে আজকে অ্যালগরিদমটা দেখবো সেটা মূলত পার্টিশনাল ক্লাস্টারিং এর জন্য, নট হায়ারার্কিক্যাল। পার্টিশনাল ক্লাস্টারিং এর একটা অ্যালগরিদম হলো কে-মিন অ্যালগরিদম। এটার ভিতরে আরো আছে, যেমন ফাজি সি মিনস ক্লাস্টারিং, কিউটি, বা কোয়ালিটি থ্রেশহোল্ড ক্লাস্টারিং অ্যালগরিদম। তো আমরা মূলত কে-মিনটাই দেখবো আর কি। ওকে, তো এগুলো একটু ফাজি সি মিনস, ফাজি লজিক বা ফাজি অ্যালগরিদম, এটার নাম শুনেছেন আপনারা আগে কখনো? ফাজি কথার অর্থ কি? ফাজি শব্দটার অর্থ হলো অস্পষ্ট। অনেক সময় এরকম হয় যে কিছু পয়েন্ট, কিছু ডেটা এমন একটা জায়গায় আছে যে ডিসিশন আর ডিফিকাল্ট, যে সেটা আসলে কোন ক্লাস্টারে যাবে। দেখা যাচ্ছে তার পাশে দুটো ক্লাস্টার আছে, দুটো থেকে এটার ডিসটেন্সটা সমান, তো আপনি তাকে আসলে কোন ক্লাস্টারে অন্তর্ভুক্ত করবেন
এই ধরনের কেসগুলোতে ফাজি সি মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমগুলো ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের এমন কিছু রিজিয়ন আছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যবর্তী, যেগুলো এখনো ডিসিশন নেওয়া সম্ভব হয়নি যে তারা আসলে বাংলাদেশের অন্তর্ভুক্ত নাকি ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। এগুলোর একটা নাম আছে, এই রিজিয়নগুলোর নামগুলো কি বলতে পারবেন? এই রিজিয়নগুলোর একটা নাম আছে। ছিটমহল শুনেছেন কখনো? জি স্যার। এগুলো ছিটমহল বলা হয়। তারপর যেমন কাশ্মীর, ইন্ডিয়া দাবি করছে যে কাশ্মীর তাদের ভিতরে, এবং পাকিস্তান দাবি করছে কাশ্মীর তাদের অন্তর্গত। তো ডিসিশন এটা ডিফিকাল্ট যে তারা আসলে কোন ক্লাস্টারের ভিতরে যাবে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা ফাজি সি মিনস অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে পারি। আজকে আমরা কেমিনটা দেখবো, হাউ কেমিন অ্যালগরিদম ওয়ার্কস, এবং আমাদের যে জিনিসটা লাগবে সেটা শুরুতেই হলো আমার ডিসটেন্স। কিভাবে আমি একটা ডেটা পয়েন্ট থেকে আরেকটা ডেটা পয়েন্টের ডিসটেন্সটা মেজার করব। তো ডিসটেন্স মেজারের আবার অনেক ফর্মুলা আছে, যেমন ইউক্লিডিয়ান ডিসটেন্স, ম্যানহাটন ডিসটেন্স, ম্যাক্সিমাম নর্ম, মাহলানোবিস ডিসটেন্স, ইনার প্রোডাক্ট স্পেস, হ্যামিং ডিসটেন্স। আমরা আজকে যেটা করব ইউক্লিডিয়ান ডিসটেন্স, এটা আমরা ব্যবহার করব, এবং অন্য ডিসটেন্স গুলো ডিপেন্ডিং অন দ্য সিনারিও এগুলো ডিসটেন্স গুলো আমরা ব্যবহার করতে পারি। তো টিপিক্যালি যেটা ব্যবহার হয় সেটা হলো ইউক্লিডিয়ান ডিসটেন্স। তো এই ডিসটেন্সটার যে ফর্মুলাটা আছে সেটা এখানে দেয়া আছে, আপনারা একটু নোট করে নেবেন, এটা কাজে লাগবে। এখানে দুটো অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ডিসটেন্সটা দেখানো হয়েছে, x আর y, এবং ফর্মুলাটা হলো √, summation of I equal to p xi minus yi তার হোল স্কয়ার। ওকে, তবে যতগুলো x আছে যতগুলো y আছে সবগুলোর ক্ষেত্রে ডিসটেন্সটা আমরা বের করব। We'll see an example. এখানে অবশ্যই আপনার যে কেটা আছে, নাম্বার অফ ক্লাস্টার, এটা আপনার এনটা হলো নাম্বার অফ ডেটা ইন দ্য ডেটা সেট, কতগুলো আমার ডেটা সেট আছে, ডেটা আছে ডেটা সেটে। তো নাম্বার অফ ক্লাস্টার অবশ্যই এন থেকে ছোট হবে, মানে আমার যদি 100টা ডেটা থাকে আমার ডেটা সেটে, তাহলে নাম্বার অফ ক্লাস্টার কোনোভাবেই 100টা হবে না, তাহলে তো আর এটা করার কোনো অর্থই নেই। তো অবশ্যই 100 থেকে কম হবে। এটা জাস্ট আমার একটা বাউন্ডারি কন্ডিশনস। এখানে এন অবজেক্ট বলতে মূলত ডেটা বুঝিয়েছে, মানে এন সংখ্যক ডেটা আসলে আমার আছে। আচ্ছা, এখানে যেটা বুঝিয়েছে, it is similar to the expectation maximization algorithm. It is similar to the expectation maximization algorithm for mixtures of Gaussians in that they both attempt to find the centers of natural clusters in the data. তার মানে এটাকে তুলনা করেছে এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন অ্যালগরিদম সাথে, যেটা মূলত গাউসিয়ান অ্যালগরিদম যেটা আছে সেটার সাথে সিমিলার। তো এটা দুটোরই অবজেক্টিভ একই, সেটা হলো আমার ন্যাচারাল ক্লাস্টারের সেন্টারটা বের করা। তো যখন আমরা ইনিশিয়ালি গত ক্লাসে আলোচনা করেছিলাম ইম্পর্টেন্স অফ চুজিং ইনিশিয়াল সেন্ট্রয়েডস, তাই না? ইনিশিয়ালি যখন আমরা সেন্ট্রয়েড গুলো সিলেক্ট করি তখন কিন্তু তারা অরিজিনাল পজিশনে থাকে না, তারা হয়তো, যেহেতু আমি র্যান্ডমলি নিচ্ছি সিলেক্ট করছি, সেহেতু তারা হয়তো ডিফারেন্ট পজিশনে থাকে আর কি। তো যখন আমি ওভার দ্য টাইম ইটারেশন করছি, ওভার দ্য ইটারেশন এটা গ্রাজুয়ালি কি করে, ওটা ন্যাচারাল যে সেন্ট্রয়েডের পজিশন সেই দিকে ওইগুলো ধাবিত হয়। তো
এটা হলো এটার অবজেক্টিভ, যে আমাদের ন্যাচারাল সেন্ট্রয়েড যেটা সেটাকে আইডেন্টিফাই করা। It assumes that objects attributes form a vector space. এটা ধরে নেয় যে যে ডেটা গুলো আছে সেগুলো যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো একটা ভেক্টর স্পেস তৈরি করে, মানে আমার ডেটা সেটে যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো নিয়ে একটা ভেক্টর স্পেস তৈরি করে, মানে এটা ডিরেকশনও থাকবে আবার ম্যাগনিটিউডও থাকবে। এখানে ইউক্লিডিয়ান ডিসটেন্সটা একটা জিওমেট্রিক সেন্ট্রয়েড বুঝিয়েছে আর কি, কিভাবে আমরা আসলে সেন্ট্রয়েডটা অরিজিনাল সেন্ট্রয়েডটা খুঁজে পাবো, যে ডিসটেন্স আগের ফর্মুলাই এটা একটু অন্যভাবে করেছে। তো উইল সি অ্যান এক্সাম্পল। এখানে প্যারামিটার গুলো বলেছে কেটা কি, কে হলো একটা পজিটিভ ইন্টিজার। ওকে, you just skim through this. The grouping is done by minimizing the sum of the square of distances between data and the corresponding cluster centroid. And আমরা গ্রুপিং করছি depending on the distance measures in the centroid থেকে প্রত্যেকটা ডেটার যে ডিসটেন্স সেটা আমরা মেজার করে এটা করছি। তো এখানে একটা ফ্লো ডায়াগ্রাম আছে, তো আমরা আগে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমরা বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের এগুলো এখানে অ্যালগরিদমটা এক্সপ্লেইন করেছে কিভাবে কাজ করে অ্যালগরিদমটা। তো একটা ডেটা সেট দিয়ে করলে আমাদের কাজটা সহজ হবে। এখানে একটা ডেটা সেট আছে, এটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা এক্সাম্পলটা বুঝলে এখানে যে অ্যালগরিদম গুলো আছে সেগুলো বোঝাটা সহজ হবে। এখানে আমার একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটে আমার কতগুলো ডেটা আছে? 7টা। আর অ্যাট্রিবিউট কয়টা আছে? স্যার 3টা। অ্যাট্রিবিউট মূলত দুটো, ওকে স্যার। ভেরিয়েবল 1 এন্ড ভেরিয়েবল 2। ইনভেরিয়েবল এটা জাস্ট একটা সিরিয়াল নাম্বার, এটা আসলে কোনো অ্যাট্রিবিউট না। বুঝতে পারছেন? জি স্যার। এটা জাস্ট একটা সিরিয়াল নাম্বার। আর এখানে আমরা কে এর মানটা ধরছি হলো 2, তার মানে নাম্বার অফ ক্লাস্টার হলো 2, দুইটা নাম্বার অফ ক্লাস্টার দুইটা ধরে আমরা করছি। ওকে, শুরুতে দুইটা ক্লাস্টার এখানে আমরা ধরে নিয়েছি, এক সেন্ট্রয়েড আর কি, 1 নাম্বার ডেটা পয়েন্ট আর 4 নাম্বার ডেটা পয়েন্ট, এই দুইটা সেন্ট্রয়েড আমরা ধরে নিয়েছি র্যান্ডমলি। তো এটা আপনি চাইলে যে কোনো ডেটা পয়েন্ট আপনি নিতে পারেন, যেমন প্রথম সেন্ট্রয়েড আপনি 2 নাম্বার ডেটাকে ধরতে পারেন আর দ্বিতীয় সেন্ট্রয়েড 7 নাম্বার ডেটাকে ধরতে পারেন। ঠিক আছে, সো ইউ হ্যাভ দ্য ফ্রিডম। অলরাইট, তাহলে এখানে দুটো সেন্ট্রয়েড আমরা ধরে নিলাম, একটা প্রথম সেন্ট্রয়েড হলো প্রথম ক্লাস্টারের জন্য, আর যেহেতু আমরা কে এর মান 2 ধরছি সেহেতু এখানে দুটো ক্লাস্টার হবে এবং দুটো ক্লাস্টারের জন্য দুটো সেন্ট্রয়েড। ওকে, তাহলে প্রথম সেন্ট্রয়েডের জন্য আমরা প্রথম ক্লাস্টারের জন্য আমরা সেন্ট্রয়েড 1 সেটাকে আমরা m1 দিয়ে করছি, ডিনোট করছি, আর দ্বিতীয় যে ক্লাস্টার সেটার জন্য দ্বিতীয় সেন্ট্রয়েড সেটা হলো m2 দিয়ে আমরা ডিক্লেয়ার করছি। তাহলে এখানে m1 আর m2 এর যে ডেটা সেটা কিন্তু এই ডেটা সেট থেকে আসছে। তাহলে m1 এর ডেটা হলো ভেরিয়েবল 1 এর মান হলো 1 আর ভেরিয়েবল 2 এর মান হলো 1, তাহলে 1 1। আর m2 কত? m2 হলো 5 আর 7। ওকে, ক্লিয়ার? স্যার জি বলেন। না ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আমরা ইনিশিয়ালি ধরে নিলাম আর কি, কিন্তু এটা কিন্তু ন্যাচারাল সেন্ট্রয়েড না, এটা জাস্ট আমরা র্যান্ডমলি ধরে নিয়েছি, কারণ আমরা এখনো জানি না ন্যাচারাল সেন্ট্রয়েডটা কোথায়। তো এটা ওভার দ্য টাইম আমরা বের করব। তো এখানে গ্রুপ 1 গ্রুপ 2 বলতে আসলে ক্লাস্টার বুঝিয়েছে, ক্লাস্টার 1 এবং ক্লাস্টার 2। অলরাইট, এখন আমাদের কাজ যেটা হবে সেটা হলো এই 1 নাম্বার সেন্ট্রয়েড থেকে সবগুলো ডেটা পয়েন্টের ডিসটেন্স বের করা।
আবার 2 নাম্বার সেন্ট্রয়েড থেকেও সবগুলো ডেটা পয়েন্টের ডিসটেন্স বের করা। তারপরে আমরা দেখব যে কোন ডেটা পয়েন্টগুলো কোন সেন্ট্রয়েডের কাছাকাছি। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। তার মানে প্রথম যে সেন্ট্রয়েডটা আমরা ধরেছি 1 নাম্বার ডেটা পয়েন্ট, সেটা থেকে সবগুলো ডেটা পয়েন্টের ডিসটেন্স আমরা বের করব। সেটার জন্য আমরা একটা টেবিল করে নিলাম। ইন্ডিভিজুয়াল, এই টেবিলটা দেখেন ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে হলো এখানে ডেটা, তাহলে এখানে 7টা ডেটা আছে, আর সেন্ট্রয়েড 1 আর সেন্ট্রয়েড 2, তার মানে সেন্ট্রয়েড 1 থেকে প্রত্যেকটা ডেটার ডিসটেন্স এই কলামে আছে। সেন্ট্রয়েড 1 এর নিচে যে কলামটা এটার ভিতরে আছে। আর সেন্ট্রয়েড 2 থেকে প্রত্যেকটা ডেটা পয়েন্টের যে ডিসটেন্স সেটা সেন্ট্রয়েড 2 এর নিচে যে কলামটা আছে এই কলামের ভিতরে আছে। অলরাইট, এখন আমরা দেখব যে ডেটা 1 থেকে সেন্ট্রয়েড 1 এর ডিসটেন্স কত। তাহলে ডেটা 1 যেটা সেটাই তো সেন্ট্রয়েড 1, তাই না? জি স্যার 0 হবে। তাহলে এটা থেকে সেন্ট্রয়েড 1 এর ডিসটেন্স তো 0 এটা একাই, সেহেতু 0 এটা। ক্লিয়ার? এখন আমরা দেখব, কোন প্রশ্ন থাকলে কিন্তু আপনারা করতে পারেন, বুঝতে অসুবিধা হবে। এবার হলো 2 নাম্বার ডেটা। এখন আমরা সেন্ট্রয়েড 1 থেকে 2 নাম্বার ডেটার ডিসটেন্স আমরা বের করব। তো এখানে আসলে 2 নাম্বার ডেটার ভ্যালুটাও দিয়ে দিয়েছে, যার কারণে এটা एग्जांपल হিসেবে দিয়েছে, আপনি চাইলে সবগুলোতে এই ভ্যালু দিয়ে দিতে পারেন। তো 2 নাম্বার ডেটার ভ্যালু হলো 1.5 2.0। আমরা একটু মিলিয়ে নিই আমাদের ডেটা সেট থেকে। 2 নাম্বার ডেটার ভ্যালু হলো 1.5 2.0, ঠিক আছে, তাই না? তাহলে এখন আমরা কি বের করব? সেন্ট্রয়েড 1 থেকে 2 নাম্বার ডেটার ডিসটেন্স। তাহলে সেন্ট্রয়েড 1 এর ভ্যালু কত? 1। সো 1 সেন্ট্রয়েড 1 এর ভ্যালু কি শুধু একটাই 1? সো 1 স্যার ইন্ডিভিজুয়াল 1 এর জন্য 1 আর 2 এর জন্য 1.5। না, আমি সেন্ট্রয়েড 1 এর ভ্যালু কথা বলছি। 1.0, 1.0 মানে দুইটাই 1। হ্যাঁ, সেন্ট্রয়েড 1 মানে কিন্তু M1, আর M1 মানে কিন্তু দুটো ভ্যালু, কারণ এখানে দুটো ভেরিয়েবল আছে। জি স্যার। তার মানে 1 1। এটা থেকে আমরা এখন বের করছি 2 নাম্বার ডেটার ডিসটেন্স। 2 নাম্বার ডেটা কত? 1.5 2.0। 1.5 2.0। তার মানে সেন্ট্রয়েড 1 থেকে এটার ডিসটেন্স আমরা এখন বের করব। হোয়াট ইজ দ্য ফর্মুলা? দেখেন এই 2 নাম্বার ডেটার জন্য নিচে করে দিয়েছে ওরা, এই যে M1 2, তার মানে সেন্ট্রয়েড 1 থেকে 2 নাম্বার ডেটার ডিসটেন্স। ঠিকই আছে স্যার। ঠিক আছে, x1 x2 এরপর স্কয়ার প্লাস y1 y2 স্কয়ার। রাইট। তার মানে এখানে আমার 1.0 1.5 এর স্কয়ার প্লাস 1 2 1.0 2.0 এর স্কয়ার রুট ওভার, তাই না? জি স্যার। এই যে, তাহলে এটা যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনার ভ্যালু কত আসবে? একটু ক্যালকুলেটরের চেয়ে দেখতে পারেন যে ঠিক আছে কিনা। It should come 1.12. ওকে, এটা কি ক্লিয়ার কিভাবে ডিসটেন্সটা বের করলো? এই ফর্মুলাটা কিন্তু এই যে আগে আমরা দেখলাম ডিসটেন্সের যে ফর্মুলা, এই যে এই ফর্মুলাটা ইকুইডিয়ান ডিসটেন্স। এই ফর্মুলাটা, ওকে? জি স্যার। তো এখানে পি হলো কতগুলো এরকম অ্যাট্রিবিউট আছে আর কি।
নাম্বার অফ ভেরিয়েবল আর কি। নাম্বার অফ ভেরিয়েবল আমরা যেহেতু 2 দিয়ে করছি সেহেতু 2টা টার্ম এভাবে যোগ হবে আর কি। ওকে, যদি নাম্বার অফ ভেরিয়েবল 3 হইতো তাহলে 3টা টার্ম এভাবে যোগ হইতো। এখানে দুটো ভেরিয়েবল না, ভেরিয়েবল 1 আর ভেরিয়েবল 2, যার কারণে ওই ফর্মুলায় p এর ভ্যালু কত? এই ফর্মুলায় p এর ভ্যালু কত? স্যার ভেরিয়েবল তো কখনো 2টার বেশি হবে না, তাই না? কে বলেছে হবে না? আমি বুঝলাম স্যার। এটা সাথে কি দুইটা ভেরিয়েবলই থাকবে? না 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 স্যার, সেটা না, মানে তাহলে তো স্যার ইউক্লিডিয়ান যে ডিসটেন্সটা এটা তো ফর্মুলার মধ্যে পড়বে না। কেন? এখানে তো সামেশন দিয়ে এটাই বুঝিয়েছে। এটা করবে তখন যদি 10টা অ্যাট্রিবিউট থাকে 10টায় বিয়োগ হয়ে প্রত্যেকটা বার যোগ করে তারপর রুট বার করতে হবে। অসুবিধা আছে কেন? অসুবিধা তো নাই, তাই না? এখানে যেমন আমার ডেটা সেটে দুটো আছে, ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2, কিন্তু এটা আরো বাড়তে পারে না? জি স্যার। স্যার অসুবিধার জি ভিতরে স্যার। একটা সুবিধা স্যার, পরীক্ষার খাতায় আমরা কষ্ট হয়ে যাবে স্যার। হ্যাঁ না, পরীক্ষায় আসলে তো আর এত বড় আসবে না আর কি, এরকমই আসবে 2-3টা ম্যাক্সিমাম। তাহলে এই ফর্মুলাটা ক্লিয়ার কিনা? এই যে ডিসটেন্সটা আমরা বের করলাম m1 থেকে 2 নাম্বার ডেটার ডিসটেন্স, রেজাল্ট এসেছে 1.12। এই যে 1.12। একইভাবে 3 নাম্বার ডেটা থেকে সেন্ট্রয়েড 1 এর ডিসটেন্স, এটা কত হবে? এটা বলেন, ভ্যালুগুলো কত মাইনাস কত হবে? So 1.0 minus 3.0 whole square plus 1.0 minus 4.0 whole square root over. রুট ওভার, রাইট। তার মানে তাহলে আমি 3 নাম্বারের ডিসটেন্সটা পাবো। এভাবে 4, 5, 6 প্রত্যেকটা ডেটা পয়েন্টের সেন্ট্রয়েড 1 থেকে ডিসটেন্স গুলো আমরা এই কলামে রেকর্ড করে ফেললাম ক্যালকুলেট করে। ওকে, একইভাবে সেন্ট্রয়েড 2 থেকে প্রত্যেকটা ডেটা পয়েন্টের ডিসটেন্স আমরা বের করে ফেললাম। সেন্ট্রয়েড 2 থেকে 4 নাম্বার ডেটা ডিসটেন্স 0, কেন? Sir, same. স্যার ওটাই তো একটা সেন্ট্রয়েড 2। হ্যাঁ, কারণ সেন্ট্রয়েড 2টাই মানে 4 নাম্বার ডেটাই আসলে মূলত সেন্ট্রয়েড 2, যার কারণে এটা ডিসটেন্সটা 0। ক্লিয়ার? তাহলে এই ভ্যালুগুলো এইভাবে ক্যালকুলেট করতে পারবেন না? জি স্যার, পারবো। তাহলে এইটা হলো আমার প্রাইমারি কাজটা শেষ হলো। এখন আমাকে যেটা দেখতে হবে সেটা হলো কোন ডেটা পয়েন্টটার কোন সেন্ট্রয়েডের কাছে, সেটা কিভাবে আমরা মেজার করব? কোন ডেটা পয়েন্টটার ডিসটেন্সটা ছোট, যেমন 1 নাম্বার ডেটা পয়েন্ট সেন্ট্রয়েড 1 থেকে কাছে না সেন্ট্রয়েড 2 থেকে কাছে? Centroid 1, so 0 distance. সেন্ট্রয়েড 1 থেকে কাছে। 2 নাম্বার ডেটা পয়েন্টটা Centroid 1. সেন্ট্রয়েড 1 থেকে 2 নাম্বার ডেটা ডিসটেন্স 1.12 আর সেন্ট্রয়েড 2 থেকে 2 নাম্বার ডেটা ডিসটেন্স 6.10। তার মানে বোঝাই যাচ্ছে যে 2 নাম্বার ডেটা সেন্ট্রয়েড 1 মানে ক্লাস্টার 1 এর অন্তর্ভুক্ত। Number cluster. 3 নাম্বার ডেটার জন্য Sir, Centroid 1 হবে না স্যার, দুইটাই তো সেম। দুইটাই সেম। দুইটাই সেম না, এটা 3.51 মোস্ট প্রবাবলি। ওকে স্যার। আপনারা করে দেখেন, ইন কেস যদি সেমও হয় তখন আপনি কি করবেন? মনে করেন সেম হইল, স্যার ফার্স্ট তাহলে সাথে দিয়ে দেব। হ্যাঁ সেক্ষেত্রে আপনি যে কোনো একটাতেই দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে 4 নাম্বার ডেটার ক্ষেত্রে Centroid 2. তাহলে 4, 5, 6, 7 সবগুলোই Centroid 2. সেন্ট্রয়েড 2, কারণ এই ডিসটেন্সটা রিলেটিভলি কম। আর 1, 2, 3 এই তিনটা হলো Centroid 1. গ্রুপ 1 এ। ওকে, তার মানে আমরা দুটো গ্রুপ পেলাম, একটা হলো 1, 2, 3 এই তিনটে ডেটা নিয়ে, আর সেকেন্ড যে গ্রুপ সেটা হলো 4, 5, 6, 7 এই চারটা ডেটা নিয়ে।
ঠিক আছে, আমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এই যে দুটো ক্লাস্টার আমরা পেলাম, দুটো গ্রুপ আমরা পেলাম, এই দুটো গ্রুপের জন্য আবার নতুন সেন্ট্রয়েড বের করা সম্ভব। সেটা কিভাবে? প্রথম যে ক্লাস্টার 3টা ডেটা, তখন আমরা আবার M1 বের করব কোন ফর্মুলায়? যেহেতু 3টা ডেটা আছে সেহেতু 1/3 এটার সাথে মাল্টিপ্লাইড হবে x এর যে ভ্যালুগুলো, মানে ভেরিয়েবল 1 এর যে ভ্যালুগুলো সেগুলোর যোগফল, কমা 1/3 y এর যে ভ্যালুগুলা বা ভেরিয়েবল 2 এর যে ভ্যালুগুলো সেগুলোর যোগফল। তাহলে 1 2 3 এই 3টা ডেটার ভেরিয়েবল 1 এর ভ্যালু কত? 1.0 1.0 1.5 3.0 3টা না, যেহেতু 3টা ডেটা, তাহলে 3টা ডেটারই ভেরিয়েবল 1 এর ভ্যালুগুলো হলো 1.0 1.5 3.0। তাহলে যেহেতু 3টা শুধু 1/3, এই দেখেন 1.0 1.5 3.0 তিনটা যোগ। একইভাবে y এর জন্য, মানে ভেরিয়েবল 2 এর জন্য আমরা পাচ্ছি ভেরিয়েবল 2 এর ভ্যালু কি কি 3টা ডেটার জন্য? 1 to 4 1 to 4। তাহলে এগুলো আমরা যে 1 যোগ 2 যোগ 4 ডিভাইডেড বাই 3, তাহলে এটা করলে আমরা M1 টা পাচ্ছি 1.83, 2.33। একইভাবে M2 যখন আমরা বের করব, M2 এর জন্য আমরা, M2 মানে হলো সেকেন্ড ক্লাস্টারের সেন্ট্রয়েড। সেকেন্ড ক্লাস্টারে কতগুলো ডেটা পয়েন্ট পেয়েছি? 4টা স্যার। 4টা। তার মানে এখানে 4টা ভ্যালু যোগ হবে আর কি, এবং 1/4। তাহলে 4টা কোনটা কোনটা? 4 5 6 7, তাই না? यस স্যার। তাহলে 5 3.5 4.5 3.5 এগুলো যোগ হলো ভেরিয়েবল 1 এর জন্য। একইভাবে ভেরিয়েবল 2 এর জন্য 7 5 5.0 7 5 5 4.5 7 5 5 4.5 ডিভাইডেড বাই 4। তাহলে এটাকে আমরা পাচ্ছি 4.12, 5.38। ওকে, এটা পেলাম আমরা সেকেন্ড ক্লাস্টারের ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড M2। এখন দেখেন, প্রথম যখন আমরা সেন্ট্রয়েড ধরেছিলাম তখন আমার ভ্যালু ছিল 1, যেহেতু র্যান্ডমলি নিয়েছিলাম, এবং 1। সেন্ট্রয়েড M1 এর জন্য ছিল 1 1 আর M2 এর জন্য ছিল 5 7। এখন আমরা যে সেন্ট্রয়েড গুলো পেলাম সেটার ভ্যালু হলো M1 এর জন্য 1.83 2.33, M2 এর জন্য 4.12 5.38, তাই না? তাহলে ভ্যালুটা ডিফারেন্ট পেলাম না? সেন্ট্রয়েডের ভ্যালু জি স্যার। ডিফারেন্ট পেলাম। এখন এই যে টেবিল, এই টেবিলটা আবার আমাকে করতে হবে, কারণ এখন সেন্ট্রয়েড চেঞ্জ হয়ে গেছে, সেন্ট্রয়েডের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, তাই না? M1 এর ভ্যালু আগে ছিল 1 আর 1, এখন M1 এর ভ্যালু 1.83 আর 2.33, আর M2 এর ভ্যালু আগে ছিল 5 আর 7, আর এখন হয়েছে 4.12 5.38। সেন্ট্রয়েডের ভ্যালু চেঞ্জ হয়েছে না? তাহলে তো এই ডিসটেন্স গুলো চেঞ্জ হবে, তাই না? আগে যে ডিসটেন্স গুলো পেয়েছিলাম এখন কি সেই ডিসটেন্স থাকবে? চেঞ্জ হবে স্যার, চেঞ্জ হবে, রাইট। তাহলে এই টেবিলটা আবার আমাকে ক্যালকুলেট করতে হবে। তো চলেন করি। এখন দেখা যাচ্ছে যে সেন্ট্রয়েড 1 এর থেকে সেন্ট্রয়েড 2 এর থেকে আমরা যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিসটেন্স, ফর্মুলা একই, এখানে যে ফর্মুলা ব্যবহার করেছিলাম সেই একই ফর্মুলা ব্যবহার করে আমরা আবার এখানে ডিসটেন্স গুলো ক্যালকুলেট করছি। এখন কোন কোন ডেটা পয়েন্ট গুলো সেন্ট্রয়েড 1 এর বা ক্লাস্টার 1 এর ভিতরে পড়ে? স্যার 1 2 3 1 2 3 3 নাম্বার ডেটা পয়েন্টের ক্ষেত্রে দেখেন স্যার 3 টি স্যার 1 2 স্যার শুধু 1 2 সো 1 2 স্যার এক নম্বর ক্লাস্টারে পড়ে। রাইট, কারণ 3 নাম্বার ডেটা পয়েন্ট সেন্ট্রয়েড 1 থেকে তার ডিসটেন্স 2.04,
Yes, sir. সেন্ট্রয়েড 2 থেকে ডিসটেন্স 1.78, তাহলে কিন্তু 3 নাম্বার ডেটা পয়েন্ট সেন্ট্রয়েড 2 থেকে কাছে, তাই না? Yes, sir. সেন্ট্রয়েড 2 থেকে কাছে, যার কারণে 1 আর 2 পড়বে হলো প্রথম ক্লাস্টারে, আর 3 to 7 এই ডেটা পয়েন্ট গুলো পড়বে ক্লাস্টার 2 এর ভিতরে। 1 to ক্লাস্টার 1 এ আর বাকিগুলো ক্লাস্টার 2 তে, তাই না? Yes, তাহলে sir. আমরা গ্রুপে আমরা পাচ্ছি, প্রথম গ্রুপে পাচ্ছি 1 2 আর সেকেন্ড গ্রুপে পাচ্ছি 3 4 5 6 7, রাইট? Yes, sir. এখন যদি আপনি আবার এই দুটোর জন্য নতুন ভাবে সেন্ট্রয়েড বের করেন, তাহলে 1 আর 2 এর জন্য যদি বের করেন তাহলে M1 আসবে 1.25, 1.5, আর M2 এর জন্য কত আসবে? 3.9 into 5. M1 আর M2 বের করার ফর্মুলা কিন্তু আগের মতোই, এখানে যেভাবে আমরা বের করেছি সে একইভাবে এখানেও বের করব, ঠিক আছে? প্রথম ক্লাস্টারের জন্য ডিভাইডেড হবে কত দিয়ে? 2 দিয়ে। আর সেকেন্ড ক্লাস্টারের জন্য 5. 5 দিয়ে। তাহলে আমরা পাচ্ছি 3.9 5.1। এখন এই M1 আর M2 এর ভ্যালু কি আগের M1 আর M2 এর ভ্যালু থেকে ডিফারেন্ট? Different, sir. Yes, sir. Different. ডিফারেন্ট, রাইট? এবং ক্লাস্টারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ক্লাস্টারে ছিল 1 2 3 একটাতে ছিল, আর একটাতে ছিল 4 5 6 7, আর এখন দেখা যাচ্ছে এখানে একটা ক্লাস্টারে 1 2 আর সেকেন্ড ক্লাস্টারে 3 4 5 6 7, তার মানে চেঞ্জ হয়ে গেছে, তাই না? Yes, sir. তার মানে এখন এই নতুন M1 আর M2 এর সাপেক্ষে আবার আমাকে এই টেবিল জেনারেট করতে হবে। এখন আপনি বলতে পারেন যে এভাবে কতক্ষণ টেবিল জেনারেট করতে হবে? যখন আমরা দেখব এই ডেটা পয়েন্টগুলো আর চেঞ্জ হচ্ছে না, সেন্ট্রয়েড চেঞ্জ হওয়ার পরেও ডেটা পয়েন্টগুলো একই ক্লাস্টারে আছে, ক্লাস্টার চেঞ্জ করছে না, তখন আমাকে বুঝতে হবে যে আমরা ন্যাচারাল সেন্ট্রয়েড পেয়ে গেছি। দেন আই হ্যাভ টু স্টপ। যেমন এর আগের টেবিলে ছিল 1 2 3, এই তিনটা ডেটা পয়েন্ট ছিল একটা ক্লাস্টারে, আর 4 5 6 7 ছিল আরেকটা ক্লাস্টারে। পরের টেবিলে দেখা যাচ্ছে 1 2 একটা ক্লাস্টারে, 3 নাম্বার ডেটা পয়েন্ট আগের ক্লাস্টারে ছিল প্রথম গ্রুপে আগের টেবিলে, আর সেকেন্ড ইটারেশনে 3 নাম্বার ডেটা পয়েন্ট কিন্তু ক্লাস্টার 2 তে চলে গেছে। তার মানে চেঞ্জ হয়েছে, তাই না? এই চেঞ্জটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমাকে কন্টিনিউ করতে হবে। যখন একটা সময় এসে আর চেঞ্জ হবে না, তাই না, একটা স্টপ। তো এখন আবার আমরা টেবিলটা জেনারেট করি ফর নিউ M1 and M2। এই যে নতুন M1 আর M2 এর জন্য কিন্তু আমার ভ্যালুগুলো কিন্তু ডিফারেন্ট এসেছে, কিন্তু ক্লাস্টার কি চেঞ্জ হয়েছে? No, sir. Cluster change হয় নাই। Cluster same. মানে ওই 1 আর 2 একই ডেটা পয়েন্টে ইসে আছে Same. ক্লাস্টারে, এবং Same. বাকিগুলো আর ক্লাস্টারে আছে। তার মানে এখন কিন্তু আমরা বুঝলাম যে এখন আমরা ন্যাচারাল সেন্ট্রয়েড পেয়ে গেছি, এবং এটাই কিন্তু এখন আই হ্যাভ টু স্টপ নাও। তাহলে আমরা যে রেজাল্ট পেলাম সেটাতে প্রথম ক্লাস্টারে 1 আর 2 এই দুটো ডেটা পয়েন্ট, এবং সেকেন্ড যে ক্লাস্টার সেটাতে 3 4 5 6 7 এই ডেটা পয়েন্টগুলো অবস্থান করবে। অলরাইট, আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি আমার ডেটাগুলো, এখানে দেখেন এই দুইটা একটা ক্লাস্টারে পড়েছে আর বাকিগুলো আরেকটা ক্লাস্টারে পড়েছে। এখন যদি আপনি k এর মান 3 ধরতেন তাহলে সিনারিও কেমন দাঁড়াতো? এরকম হতে পারে, এর মান যখন আপনি 3 ধরবেন, ওকে, any question from your end? তাহলে পারা যাবে না? এখানে আরেকটা এক্সাম্পল আছে, এটা হলো মেডিসিনের।
এখানে 4টা মেডিসিন আছে ABCD এবং তাদের ওয়েট ইনডেক্স আর পিএইচ ভ্যালু দেয়া আছে। ওয়েট ইনডেক্স এবং পিএইচ ভ্যালুর উপরে ডিপেন্ড করে আপনাকে ক্লাস্টার করতে হবে কোন মেডিসিনগুলো একই গ্রুপের। ঠিক আছে, একইভাবে আপনি করবেন এটা। ওকে, so you can try it at home and see what results you get depending on weight index and pH value. তো যেহেতু আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্সের যে ফর্মুলা সেটা ব্যবহার করেছি, আপনারা এই ফর্মুলা দিয়ে করতে পারেন। ম্যাট্রিক্স দিয়ে করেছে, but that's fine, we can ignore the matrix calculation for now. এটা হলো কিছু প্রপার্টি এক্সপ্লেইন করেছে কে-মিন ক্লাস্টারিং এর। ওরা বলছে এটা রিলেটিভলি এফিশিয়েন্ট এন্ড ফাস্ট, ইট কম্পিউটস রেজাল্টস এট অর্ডার অফ TKN। এখানে n টা হলো নাম্বার অফ অবজেক্টস, মানে কতগুলো ডেটা আছে, k টা হলো নাম্বার অফ ক্লাস্টারস, আর t টা হলো নাম্বার অফ ইটারেশনস। ওকে, K-mean clustering can be applied to machine learning or data mining. Used on acoustic data in speech understanding to convert waveforms into one of K categories known as vector quantization or image segmentation. Which application দিয়েছে, also used for choosing color palettes and old-fashioned graphical display devices and image quantization. ঠিক আছে, মানে ইমেজের ক্ষেত্রেও গ্রুপিং এর ক্ষেত্রেও আমরা এই অ্যালগরিদমটা ব্যবহার করতে পারি। বিভিন্ন কন্ট্রোল বা কালার সেগমেন্টেশনের ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি। So is it clear? K-mean clustering অ্যালগরিদমটা বোঝা গেল কিভাবে কাজ করে? জি স্যার। তাহলে এক্সামে যদি আসে, এক্সামে সিম্পল সিনারিওই আসবে, খুব বেশি লেন্দি হবে না আর কি, ভেরিয়েবলও খুব বেশি থাকবে না। But you have to continue building the tables until it is unchanged. Okay? Okay, sir. তাহলে আমরা একটা ক্লাস টেস্ট নিয়ে নিতে পারি নেক্সট উইকে, আমাদের থার্ড ক্লাস টেস্ট যেটা, সেটা আমরা নিতে পারি। সিলেবাসটা থাকবে হলো আমাদের মিডের পর থেকে আজকে পর্যন্ত আমরা যেটা যে এগুলো পড়েছি, মেইনলি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এবং unsupervised learning এর ভিতরে ক্লাস্টারিং, K-mean অ্যালগরিদম। ওকে ওকে স্যার। এখানে টপিক তো আসলে খুব বেশি নাই, মূলত টপিক এই K-mean অ্যালগরিদমটা আর ওইদিকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এটা করলে আপনার ক্লাস টেস্টের জন্য প্রিপারেশন নিলে আপনার ফাইনালের প্রিপারেশনটা হয়ে যাবে আর কি। আগের দুইটা কি খারাপ হয়েছে? তাই আচ্ছা, এটা দেখেন তাহলে, মানে আপনার কিন্তু ফাইনালটা ভালো করা বেশি ইম্পর্টেন্ট। ক্লাস টেস্টে তো মনে করেন যে এভারেজ হয়ে যাবে, এটা 15, কিন্তু আমি যেটা আমি ফিল করি আর কি, সেটা হলো ফাইনালে যদি 40 মার্কস, সেহেতু ওইটার প্রিপারেশন যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় ভালো হবে।
আমি জানি, আপনারা চাইলে আমি করতে পারি, কিন্তু আমি আপনাদের কথা লং টার্ম চিন্তা করে এটা বলছি। কারণ দেখা যায় যে ওই প্রিপারেশনটা দেখা যায় যে ওই পরীক্ষার আগেই হয় আর কি, যে একদিন আগেই হয় আর কি। টেনের মতো এবারে যাচ্ছে, একটু যদি আমাদের একটু সাজেস্ট করতেন যে কি কি ভাবে করলে ইজিয়ার হবে আমাদের জন্য, বেটার হয় স্যার। না হয় দেখা যায় ফাইনালে তো আসলে মোটামুটি বেশি থাকে পড়া, মিডের যে সময় থাকে তার চাইতে বেশি থাকে আমাদের জন্য। যদি ফাইনালে বাই চান্স কোনোভাবে কম চলে আসে সমস্যা হয়ে যাবে। একটু যদি সাজেস্ট করতেন যে এই টপিক গুলো আসলে মেনলি ফোকাস করা উচিত। হ্যাঁ, যদি আপনি এগুলো নিয়ে নেন তো ফাইনালের প্রিপারেশনটা হয়ে যায় আর কি। হ্যাঁ স্যার, আমরা অবশ্যই প্রিপারেশন নিব, কিন্তু একটু স্পেসিফিক করে কিছু টপিক যদি আমাদেরকে আরেকবার একটু এট এ গ্লেন্স দেখিয়ে দিতেন যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি তো ফাইনালের আমরা ক্লাস তো দিয়ে দেবো, এটা ঠিক আছে। কিন্তু আপনাদের ওই প্রিপারেশনের বিষয়টা বলতে ফাইনালে বেশি এমফাসাইজ দেওয়া উচিত আমি যেটা মনে করছি। স্যার চেষ্টা করবে, বাট অনেকেই আসলে আমি সহ অনেকেই কুইজে একটু কম কম আসছে তো একটু টেন্স, আর এটাও টানতে অনেক হেল্প করে। পূর্ণতে যদি অ্যারাউন্ড 11-12 মতো না থাকে ওটা ফাইনালি কষ্ট হয়ে যায় ম্যানেজ করা ক্লাস পেরিয়ে গেলে। হুম, তাহলে কি চাচ্ছেন আপনারা সেটা ক্লিয়ার করে বলেন। স্যার কুইজের তো আমরা যে কটা স্লাইড পড়লাম না, যেহেতু সবগুলোর উপরেই থার্ড কুইজটা হবে, একটু যদি আমাদেরকে আরেকবার স্পেসিফিক বলে দিতেন যে এরপর থেকে আমরা যে টপিকগুলো পড়েছি আজকে পর্যন্ত, এটা হলো কুইজ 3 তে আমি বলছি আর কি। আচ্ছা স্যার, এখন কি থিওরিটিক্যালি নেওয়া হবে একটু ওগুলো, নাকি যে আগে তো আপনি উইকলি মাঝে মাঝে এমসিকিউ টাইপের নিতেন? না, এমসিকিউ না, এটা শর্ট কোশ্চেন। থিওরিটিক্যাল শর্ট হ্যাঁ, কোশ্চেন। মানে ক্লাস টেস্টে তো আপনার শর্ট কোশ্চেনও থাকে, আবার একটু ব্রড কোশ্চেনও থাকে ক্ষেত্র বিশেষে। হ্যাঁ স্যার, ওইটা হলেও ভালো হয়। মানে আমাদের স্লাইড গুলোতে যে টপিক গুলো আছে এগুলোর যেমন স্যার আপনি যেটা বুঝেন আর কি, যেমন ডেফিনেশন বা হচ্ছে ম্যাথমেটিক্যাল যা যা আছে এগুলো হলেই মনে হয় একটু বেটার হয়। হঠাৎ করে দেখা যায় এমসিকিউ হলে আমরা একটু কনফিউজ হয়ে যাই, টাইমও তো কম থাকে। এমসিকিউ না, এমসিকিউ তো আমি এর আগের ক্লাস টেস্ট গুলোতেও দেইনি। এমসিকিউ তো প্র্যাকটিসের জন্য হতে পারে। মানে শর্ট কোশ্চেন আমরা এর আগে উইকলি যখন দিতাম তখন দেখা যেত যে পুরো স্লাইড থেকে একদম আসতো, আমরা ইম্পর্টেন্ট আর লেস ইম্পর্টেন্ট বুঝতে পারতাম না। বাট এমসিকিউ গুলো আসলে সব জায়গা থেকেই আসছে টুকটাক এই কোণা থেকে, মিস হয়ে যেত। ইম্পর্টেন্ট বিষয় তো আসলে রিলেটিভ, এটা তো বলা খুবই ডিফিকাল্ট আর কি, তাই না? ইম্পর্টেন্ট কোনটার উপরে? হ্যাঁ, এগুলো প্রায়োরিটি দেওয়াটাই তো ভালো, কারণ শর্ট কোশ্চেন হলেও ওইটার মার্কস তো কম থাকে, ওয়েটটা কম থাকে। ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো থাকে ওইগুলোর মার্কস যদি বেশি থাকে, বুঝছেন না? স্যার কুইজটা কবে হবে? কুইজটা নেক্সট ক্লাসে দিতে পারেন, নেক্সট স্যাটারডে। স্যার আরেকটা জিনিস একটু রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম। আমাদের একটা কুইজে যেমন মনে হচ্ছিল যে এটা ম্যাথ মনে হয় আসছিল এবং অনেক ক্যালকুলেশন ছিল, টাইমও দেওয়া ছিল যথেষ্ট। এর আগে একটা কুইজে মনে হয় ডিসিশন ট্রি করেছিলাম, আসছিল পরে টাইম যথেষ্ট দেওয়া ছিল, তারপরে স্যার করতে করতে আমরা স্যার ট্র্যাক হারিয়ে ফেলছিলাম। তো একটু ছোট ছোট ডেটা বা কম ডেটা দিলে খুব উপকার হয় স্যার। কিন্তু ডিসিশন ট্রি এর একটা ম্যাথ ছিল, অনেক কষ্ট হয়েছিল করতে, শেষ করতে পারি নাই। খুব বেশি কি ছিল ডেটা? স্যার ক্যালকুলেশন অনেক ছিল, 7 আর আমার মনে 10 পেজ হইল নাকি। 14টা মনে হয় ভেরিয়েবল ছিল স্যার, টোটাল 14টা। জি স্যার, জি। আচ্ছা, ওইটা যেটা করতে হবে ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে।
তাইলে ওই জানা থাকলে তখন একটু টাইমটা কম লাগে ম্যাথগুলা। স্যার ভেরিয়েবল বেশি থাকার কারণে মানে নিয়ম জানার পরেও অনেক মানে টাইম চলে গেছে, তারপরে আবার শেষও করতে পারিনি। ভেরিয়েবল কয়টা ছিল? স্যার অনেকগুলো ছিল, মনে নাই এক্স্যাক্টলি, কিন্তু অনেক মানে ঝামেলা হইতেছিল করতে আর কি। স্যার 14টা ডেটা ছিল, ডেটা সেট 14টা ছিল। 5x14 ছিল স্যার, মানে 5 এটা যেটা সমস্যা না, ভেরিয়েবলটা হলো ম্যাটার। ভেরিয়েবল কয়টা ছিল? 14টা ডেটা ইট ডাজন্ট ম্যাটার, মানে টাইমটা লাগে কিন্তু ভেরিয়েবল বেশি থাকে। পাঁচটা ছিল, অ্যাট্রিবিউট 5টা ছিল। অ্যাট্রিবিউট 5টা ছিল। আচ্ছা, 5টা অ্যাট্রিবিউট থাকলে স্যার আপনি টাইম দিয়েছিলেন, কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল লাস্টে আর কি, করতে করতে আর শেষ করতে পারতেছিলাম না। জি, আর আমার স্যার ফাইনালে তো ওইরকমই আসছে। ফাইনালটা নাকি হ্যাঁ ডেটা বেশি ছিল, এই মিডে। আচ্ছা ঠিক আছে। মানে আপনাদের কাছে আমার যেটা আপিল সেটা হলো আপনারা একটু প্রবলেমগুলা 2-3টা প্রবলেম এট লিস্ট সলভ করবেন আর কি, খাতায় আর কি, একেবারে স্ক্র্যাচ থেকে আর কি। মানে যেটা হয়, আমি বুঝছি জিনিসটা, আমি পারবো, কিন্তু যখন পরীক্ষায় লিখতে যাই, পরীক্ষায় অ্যান্সার করতে যাই, তখন কিন্তু হয় না বিষয়টা, তাই না? পরীক্ষায় কিন্তু অনেক ধরনের প্রেশার কাজ করে আর কি, যার কারণে অনেক পারা জিনিসও আসলে অ্যান্সার করে যায়। কিন্তু যখন আমি একটু প্র্যাকটিস করে যাব কয়েকবার, তখন আমার কনফিডেন্স লেভেলটা বাড়ে, তখন পরীক্ষায় অ্যান্সার করাটা সহজ হয়। তারপরে যেহেতু আপনারা বলেছেন, আমি দেখবো এটা আরো যদি সিম্পলিফাই করা যায় ডেটা সেটটাকে, সো আই উইল ডু দ্যাট। ওকে স্যার আরেকটা ইস্যু, এখানে তো সবই নিউমেরিক ডেটা ছিল তাই না? ক্যাটাগরিক্যাল ডেটা ঢুকে যাবে এরকম কোনো ইস্যুস কি এখানে কখনো অ্যারাইজ হতে পারে? কোথায়? এই যে আপনার আমাদেরকে এক্সাম্পলটা দেখালেন না, সব ডেটাই তো নিউমেরিক ছিল, কোনো করতে হবে এইটা কিন্তু নিউমেরিক ডেটাই হইতে হবে। আচ্ছা, মানে আমাদের যেমন যে লাস্টে আমরা যখন নেজ বায়াস বা ডিসিশন ট্রি করলাম, সেখানে আমাদেরকে স্যার কিছু কিছু ছিল রেঞ্জ করেও নিতে হয়েছে। এখানে কি এরকম কোনো প্যাচ আছে কিনা, কোনো এরকম কোনো চেঞ্জেস আমাদের করে নিতে হবে? ইস্যুস অ্যারেঞ্জ হতে পারে, কারণ অনেকে স্যার বুঝতে পারেন জিনিসগুলো। আমরা একটু প্র্যাকটিস কয়েকদিন করে গিয়েছিলাম, বুঝেছি, পরে অনেকে বলেছিল যে এটা নিয়ে আসলে কনফিউশন হয়েছে যে রেঞ্জ ধরতে হবে কোথায় কোথায়, আদৌ ধরতে হবে কিনা। এই ম্যাথে কি ইস্যু আছে? এরকম কোনো ইস্যু? জেমিনে এই ধরনের কোনো ইস্যু নাই, এখানে নিউমেরিক ভ্যালুই থাকবে আর কি, বা হিডেন কোনো কিছু যেটা আমরা আসলে আসলে বুঝে নেওয়া উচিত যে এরকম ভাবে ঘুরে আসলে এরকম ভাবে আগানো উচিত? এরকম কিছু নাই, শুধু নিউমেরিকই আসবে? আচ্ছা ঠিক আছে, হিডেন কিছু নাই। ওই ডিসিশন ট্রি বা নাইভ বেজের ক্ষেত্রেও যে গ্রুপ বা রেঞ্জ করে নিতে হয়, এগুলো কিন্তু আমরা ক্লাসে আলোচনা করেছি। আপনারা একটু লেকচার ভিডিওগুলো একটু দেখেন, স্পষ্ট বলা আছে ডিসক্রিটাইজেশন, রেঞ্জ ধরে নেওয়া, গ্রুপ করা, এগুলো বলা আছে, বুঝতে পারছেন? স্যার আমাদের আর কয়টা ক্লাস নেবেন ফাইনালের জন্য? ফাইনাল যদি আমরা একটা ক্লাস টেস্ট নেই এরপরে, তাহলে এরপরে আমাদের আরেকটা ক্লাস থাকবে। আচ্ছা পরীক্ষার আগে, তাই না? মানে এর পরের শনিবারে, তারপরের শনিবার। স্যার স্যার আজকের ম্যাথটাই তো মোটামুটি একটু বড়ই হবে, আমাদের যে টাইম থাকবে আজকে শুধু এই ম্যাথের উপরে এক্সাম হয় না স্যার? তাহলে যদি আমরা একটু ভালো করলে আমাদের মার্কটা উঠে যেত অনেকটা। এই ম্যাথটাই তো যথেষ্ট মনে হয়, ক্যালকুলেশনও আছে। অসুবিধা নেই, কিন্তু আমি যেটা বলছিলাম যে আপনাদের ফাইনালটা এমফাসাইজ দেওয়ার কথা। মনে করেন আপনি আজকের টপিকের উপরেই নিলাম ক্লাস টেস্ট 3, আপনারা ভালো করলেন, কিন্তু সেটা কিন্তু আপনার ওই অন্য দুইটা যে ক্লাস টেস্ট আছে সেটার সাথে এভারেজ একটা মার্কস আসবে, কিন্তু ফাইনালেরটা কিন্তু ইম্পর্টেন্সটা বেশি। এটা আমার অবজারভেশন আর কি, সো বাকিটা আপনাদের উপরে আর কি, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটার উপরেই থাকবে ক্লাস টেস্ট 3। আচ্ছা স্যার, তাহলে আমরা একটু ভালো মতো প্র্যাকটিস করে একটু চেষ্টা করে দেখি মার্কস পাওয়া যায় কিনা। না এই ম্যাথটা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু দেখে গেলেই আপনার একটা জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।
আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি হচ্ছে স্যার পাশ করতে চাই স্যার, কি করলে পাশ করতে পারবো স্যার? এটা তো কি করলে সেই স্যার মিড টার্মে স্যার 5 পেয়েছি স্যার, এখন বুঝতে পারতেছি না স্যার কি করবো স্যার শেষ পর্যন্ত। কৌতুকের মতো হইলো তো বিষয়টা, সেই তাবিজ স্যার আমারও সেম অবস্থা স্যার। তাবিজ দেওয়ার মতো হয়েছে বিষয়টা। এটা তো জানেন তো আপনারা তাবিজের কৌতুকটা? জি না স্যার, জানি না স্যার। হ্যাঁ আচ্ছা, একজন স্টুডেন্ট সে কখনোই পাশ করতে পারে না আর কি, তো সে ইয়ে করেছে, কবিরাজের কাছে গেছে আর কি তাবিজ নেয়ার জন্য, যে তাবিজ দিলে হয়তো সে পাশ করে যাবে আর কি। তো কবিরাজের কাছে গিয়ে বলছে আমি তো পাশ করতে পারছি না, আমাকে একটা তাবিজ দেন যেটা গলায় পড়লে পাশ হয়ে যাবে আমার আর কি। তো কবিরাজ একটা তাবিজ, একটা কাগজে কিছু একটা লিখছে, লিখে ফু দিয়ে তাবিজের ভিতরে ঢুকায় ওইটা দিচ্ছে যে এই যে তাবিজ। তো ছেলেটা তো খুবই খুশি, তাবিজ সে গলায় পড়ে গেছে বাসায়, এবার আর পরীক্ষায় তাকে কে ঠেকায়, পাশ এবার হবেই। তো যথারীতি পরীক্ষা হলো, যথারীতি সে ফেল করলো। তখন তো সে রেগে গেল কবিরাজের উপরে, কি তাবিজ দিল, সে তো পাশ করলো না। তখন সে তাবিজটা খুললো আর কি, যে কাগজে কি লেখা আছে। তো কাগজ খুলে দেখা যায় ওর ভিতরে লেখা হলো পড়িলেই পরীক্ষায় পাশ করিবে। বুঝতে পারছেন? জি স্যার। তো আমাদের বিষয় হয়েছে হলো এরকম, একটু স্টাডি করে যেতে হবে। ভয় পাওয়ার আসলে কিছু না, একটু প্র্যাকটিস করে গেলেই হবে। এমনিতে যে প্রেজেন্টেশনে কেমন হয়েছে, প্রেজেন্টেশনের মার্কস কি মার্কস মানে দেওয়া হয় না এখন, না? ক্লাস টেস্টে কেমন আছে? স্যার একটা ক্লাস টেস্ট আমার মিস আছে স্যার, প্রথম ক্লাস টেস্ট, আরেকটা ক্লাস টেস্টে স্যার 8 আছে স্যার। একটাতে 8 আছে, মিস হয়েছে, মিস করাটা উচিত হয়নি। জি স্যার। ওইটা একটা ইম্প্যাক্ট চলে আসবে। আর একটা অ্যাসাইনমেন্ট হয়তো আমি দিয়ে দিব, ওইটাতে ভালো করেন। আর মিডটা 5 মানে আসলে কম হয়েছে, ফাইনালটা খুব ভালোভাবে দিতে হবে আর কি, ফাইনাল এক্সামটা। জি ক্লাস টেস্ট 3 এই দুটো খুব ভালোভাবে দিতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। স্যার। হ্যাঁ স্যার আপনি আমাকে বলেছিলেন যে ক্লাস টেস্ট 3 তে যদি আমি 12 পাই তাহলে আমাকে সেকেন্ড কুইজটা ইমপ্রুভমেন্ট করার সুযোগ দেবে। আচ্ছা, হ্যাঁ বলেছিলাম এরকম একটা। হ্যাঁ, ভালো করে, যেহেতু বলেছিলাম সেহেতু এটা তো করতেই হবে, তাই না? জি স্যার। ওকে স্যার সবাইকে একটা সুযোগ দিলে মনে হয় ভালো তো স্যার, যার যা কুইজ মিস করেছিল সেকেন্ড কুইজটা তো অনেক খারাপ হয়েছিল স্যার, ফার্স্ট কুইজ ভালো হয়েছিল। না, সবার ক্ষেত্রে আসলে করাটা ডিফিকাল্ট হবে, একবার তো নিয়ে নিয়েছি। স্যার এটাও কি করা পসিবল না? বেস্ট টু মানে ভালো, বেস্ট 3 থেকে যেটা ভালো হয়ে যাবে। বেস্ট টু কিভাবে, এটা তো সিস্টেম বেস্ট 3 থেকে সিস্টেম দিলে অটোমেটিক ইয়ে করে নেবে। স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া হয়েছে? অ্যাটেন্ডেন্স নিব, হ্যাঁ নিচ্ছি। ওকে তাহলে থ্যাংক ইউ, আমি রেকর্ডিংটা অফ করছি।
ওকে জান্নাতুল শ্রাবণ আচ্ছা আবু নওয়াজ মল্লিক Yes, sir. জান্নাতুল ফেরদৌস Present, sir. মুজাহিদুল ইসলাম সুশানা কবির Yes, sir. ফারজানা আক্তার আবিদা সুলতানা Present, sir. রেজাউল হোসেন Yes, sir. সামিহা Yes, মাশরুর sir. Yes, sir. ফজলে রাব্বি অন্তর Yes, sir. ওসমান হোসেন Yes, sir. ফাহিমা খাতুন Present, sir. কৌশিক আহমেদ রবিন রহমান প্রীতম দত্ত Yes, sir. Geo Yes, sir. 23. মেহেদি হাসান মিম Present, sir. সুমাইয়া রেজা কথা Present, sir. এস এম আবরার শাহরিয়ার Yes, sir. নওফেল আহমেদ শাওন শুভ্র দাস Sir, present. আহসান হাবিব Yes, sir. আব্দুল হালিম সৈকত মজুমদার Present, sir. সাজ্জাদ হোসেন ভুইয়া তানজিম আহমেদ Sajid Hussain bhaiya. শেখ আহমেদ শোভন খসরুর Present, sir. sir. সিনথিয়া সৌরভ সুরভি Sir, Tanjim. তানজিম নীলুফা আক্তার Yes, sir. সুরায়া জামান Yes, sir. Yes, sir. চৈতি মণ্ডল Present, sir. পুষ্পিতা কর্মকার সিথি মজুমদার সাইফুর রহমান Present, sir. Sir, present. Saifur Rahman. সাইফুর Present, sir. রহমান স্যার আব্দুল হালিম ভাই এতক্ষণ লাইনে আসছিল, ওনার নেটের প্রবলেম। আব্দুল হালিম আর কেউ আছেন? Yes, sir. কে জিরো টু থ্রি Sir, 051 আছে। পুষ্পিতা কর্মকার Okay. ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকবেন।